অনেক কিছুক্ষণ আগে বিষ খেয়ে মারা গেছে ভাবি। বিষ খেয়েছে মানে? ফাইজলামি করেন আপনি আমার সাথে? মাত্র অনেক বাসায় আসলো রুই মাছ নিয়ে, রুই মাছটা নিয়ে কি সুন্দর রান্নাঘরে চলে গেল, এখন রান্না করবে। আপনি কি বলেন না বলেন? অনেক অনেক আজকে এত লেট হইল যে? অন্য দিন তো তুমি ফজরের পরেই চলে আসো, কিন্তু আজকে তো সকাল 8টা বেজে গেছে। মানে কি পার্টি! শাট আপ! কখন আসবো আসবো না সব তোমাকে কৈফিয়ত দিব, ইডিয়েট। বাদ দে তো। ভাইয়া আমাকে একটু লেমন ওয়াটার খাওয়ান, হ্যাঁ প্লিজ। হট ইয়েস। আমাকে একটু অ্যাপল সিডার ভিনেগার দিয়ে একটা দিবেন, হ্যাঁ? একটা র চা আনবেন, হ্যাঁ, আর অবশ্যই বেশি করে সুগার দিবেন। দাঁড়িয়ে আছো, যাও। প্লিজ গো, প্লিজ ও বাইরে যাই। Shut up! দোস্ত, এই ছবিটা ভালো আছে না? এই ছবিটা ভালো আছে না? একটু বেশি খাইতে আর Oh wow! So fast, so fast. Wow! Oh, thank you. কি আশ্চর্য, মানে কি চাইলাম আর কি এনে দিল তোর জামাই। আমি বলছি অ্যাপল সিডার ভিনেগার। অ্যাপল সিডার ভিনেগার মিন্স অ্যাপল। হোয়াট দ্য, চিনি কোথায়? সুগার দিতে বেশি করে বলেছিলাম না? চিনি শরীরের জন্য ভালো না, তাই আমি চায়ে চিনি দিই নাই। আরে আমার শরীরের জন্য কি ভালো না কি খারাপ সেটা আমি ভাববো, আপনাকে কি ভাবতে বলেছে? জ্ঞান দিচ্ছে। দেখে যান, 1 মিনিটের মধ্যে এক্ষুনি ভালো করে বেশি করে চিনি দিয়ে আবার নিয়ে আসবেন, যান। এই, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আমি কি আপনাদের চাকর বাকর? খালি আপনারা আমার স্ত্রীর বন্ধু দেখে, নাইলে আমি আপনাদেরকে... How dare you! Shut up! You're Charmin. তুই কি আমাদের অপমান করার জন্য নিয়ে আসছিস? সরি কি বলছে এই লোকটা? আই মাথায় সমস্যা? What are you saying? কি বলতেছ? হ্যাঁ আমার সাথে কি ব্যবহার করতেছে দেখতেছো না? এত দিস ইজ মাই হাউস, দে আর মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ড ওরা। তুমি ওদের সাথে ঝাড়ি দিয়ে কথা বলতেছো। সে সরি টু দেম। আমি সরি বলবো? শাট আপ! সরি বলো এন্ড গো। অন্যায় তো আমি করিনি, অন্যায় তারা করেছে। সরি তারা বলবে, আমি কেন সরি বলবো? যে খুশি সে অন্যায় মন্যায় বুঝি না, ওকে? ওদেরকে সরি বলতে হবে। তোমার জন্য কি আমি আমার বন্ধুত্ব নষ্ট করবো নাকি? হ্যাঁ, 2 টাকার একটা কেনাকে সরি বলো, অরেস আমি বাড়ি থেকে বের হয়ে যাবো। সরি বলো সবাইকে, আমি বলেছি সরি বল। সে সরি। কত বড় সাহস তোমার! তুমি আমার বাড়িতে থেকে আমার ফ্রেন্ড সার্কেলের সামনে আমাকে ছোট করো। এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? দেখো, তুমি আমার স্ত্রী, তুমি কোথায় যাও, কাদের সাথে মিশো, তারা ভালো নাকি মন্দ সেটাও দেখার অধিকার আমার আছে। তুমি যাদের সাথে মিশো তারা কেউই কিন্তু ভালো মানুষ না। যদি তারা ভালোই হতো, ভদ্র করে সন্তানই হতো, তাহলে কি দিনের পর দিন এই রাত জেগে ক্লাবে গিয়ে পার্টি করতো? আমি খারাপ? বিয়ে করেছো কেন আমাকে? হ্যাঁ, আর আমার ফ্রেন্ডদেরকে নিয়ে তুমি কথা বলো।
ওদের স্ট্যাটাস সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওরা প্রতিবার পার্টিতে কত টাকা খরচ করে? জানো তুমি? হ্যাঁ জানি, জানি, আমার আইডিয়া আছে। আমাকে জানতে হয়েছে কারণ আমার স্ত্রী কাদের সাথে মিশছে দিনের পর দিন, রাতের পর রাত, কাদের সাথে যে পার্টি করছে, আমাকে জানতে হয়েছে শারমিন। তোমার সাথে যে দুইটা মেয়ে সারাক্ষণ ঘুরে, তাদের একজনের স্বামী তো বিদেশ থাকে, তাই না? আরেকজন ঢাকা শহরে হোস্টেলে থাকে, আর গ্রামে তার অসহায় বাবা আমাকে জানিয়েছে সে এখানে অনেক পড়ালেখা করছে, তার টাকা দরকার। আসলে পড়ালেখার নামে সে কি করছে সেটা তুমিও জানো, আমিও জানি। আর তোমার সাথে যে আরেকটা ছেলে ঘুরে, ওকে কিন্তু আমার ভদ্র মনে হয়নি। ওরা তোমার সাথে কেন ঘুরে জানো? তোমার টাকা আছে, ওরা চায় তোমার টাকা, তোমার কোনো মূল্য ওদের কাছে নেই, সেটা তুমি ঠিকই একদিন বুঝতে পারবে। মাই গড, হাউ ডেয়ার ইউ! তোমার কত বড় সাহস, তুমি আমাকে আমার ফ্রেন্ডদেরকে স্টক করো, গোয়েন্দাগিরি করো? কে দিয়েছে এই দায়িত্ব তোমাকে? শারমিন, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তাছাড়া তোমার বাবা, মানে আমার শ্বশুর আব্বা, সে অনেক আশা করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। রাইট, আমার বাবা, তোমার শ্বশুর আব্বা, ওনার কারণেই আসলে তোমার মতো একটা আনকালচারকে বিয়ে করতে হয়েছে আমার। এই, তুই নিশ্চয়ই ভুলে যাওনি আমার বাবা আমাকে বলেছিল অনেককে বিয়ে কর, অনেককে যদি বিয়ে করিস তোর যেভাবে খুশি সেভাবে লাইফ লিড করবি, আর অনেককে যদি বিয়ে না করিস আমার সম্পত্তির কানা করিও তোকে দিব না। এই জন্য তোমার মতো একটা আনকালচার গেও ভূতের সাথে আমার সংসার করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো, তুমি আমার সাথে শুধু শুধু রাগ করছো। আমরা কি একটা সুখের সংসার করতে পারি না? মাই গড, সুখের সংসার তোমার সাথে? রিয়েলি? অবশ্যই হতে পারে, কিন্তু সেটার জন্য আসলে আমার বাবার মারা যেতে হবে। জাস্ট বাবাকে একটু মারা যেতে দাও, তারপর দেখবা আমার জীবন থেকে আমি তোমাকে কিভাবে ছুঁড়ে ফেলে দেই। তুমি বুঝো না তোমাকে আমি কেন রেখেছি এ বাড়িতে, কেন পালি? আয়া বুয়া মালির কাজ সব তো তোমাকে দিয়ে করাই। পুরুষ মানুষ তো তুমি না, গায়ে লাগে না? মান সম্মান বোধ নাই তোমার? হ্যাঁ, এত অপমান করি, এত কিছু করি, এরপরেও তুমি আমাকে ডিভোর্স দাও না কেন? আরে আমি তো বাবার কারণে, টাকার কারণে তোমাকে ডিভোর্স দেই না, তুমি কেন দিচ্ছ না? দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি শারমিন। যাকে ভালোবাসি তাকে ডিভোর্স দেওয়া যায় না। আমি তোমার সাথে জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে চাই, মৃত্যু ছাড়া। তোমার কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না শারমিন। তাহলে প্লিজ মরে যাও, ইটস অ্যান রিকোয়েস্ট, প্লিজ মরে যাও। তোমার জায়গায় যদি আমি হতাম, আর আমাকে যদি এইরকম ভাবে উঠতে বসতে ফ্রেন্ডদের সামনে, সবার সামনে মানুষ অপমান করতো, কবে এরকম সংসারে লাথি মেরে চলে যাইতাম, আদারওয়াইজ বিষ খেয়ে মরে যেতাম। একটু মরো না, একটু বিষ খেয়ে মরো। চোখের পানি যে গড়ায় গড়ায় এই গাল পর্যন্ত আনলা, লাভটা হইল কি? হ্যাঁ, বিষ খেয়ে মরে যাও। বিষ খাওয়ার টাকা নিশ্চয়ই নাই না পকেটে? আহারে, সমস্যা নাই, আসার সময় তো বাজার নিয়ে আসবা। এই যে দেখো, বাজারের কথায় কথায় মনে পড়ছে, কি কি খাও তোমার রুচি, ও মাই গড! ছোট মাছ, সবজি, এগুলাতেই আটকা থাকবে। আমি ছোট মাছ খেতে পারি না, আমার বড় মাছ খেতে হবে, আমাকে মাংস খেতে হবে, আমি সবজি খাই না। আজকে আসার সময় বাজার থেকে বড় দেখে একটা রুই মাছ নিয়ে আসবে, রুই মাছ খেতে ইচ্ছে করছে। আর পারলে একটু বিষও নিয়ে এসো, বিষটাও খেও নাকি? বসে আছো কেন? লেট হচ্ছে না? গো, ও কাম গো 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 গো, যাও, পারলে একটু বিষ কিনে মরে এসো, যাও। অসহ্য ইডিয়েট। মাছ যেন বড় হয়। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে আসলা? অফিস করো নাই? অফিসে যাও নাই? গিয়েছিলাম, কিন্তু তুমি বললে যে একটা বড় মাছ নিয়ে আসতে। ভালো একটা বড় মাছ পেয়েছি, তাই মাছটা নিয়ে চলে আসলাম বাসায়। মাছ নিয়ে তাই বলে এত তাড়াতাড়ি চলে এসেছো? মাই গড, এনিওয়ে যা করেছো ভালো করেছো। এখন মাছটা যেহেতু নিয়ে এসেছো, রান্না বান্না করো। হ্যালো,
জি ভাবি, আমি অনেকের অফিস থেকে বলছিলাম অনেক কিছুক্ষণ আগে পিসিকে মারা গেছে ভাবি। বিষ খেয়েছে মানে? ফাইজলামি করেন আপনি আমার সাথে? মাত্র অনেক বাসায় আসলো রুই মাছ নিয়ে, রুই মাছটা নিয়ে কি সুন্দর রান্নাঘরে চলে গেল, এখন রান্না করবে। আপনি কি বলেন না বলেন? অনেক তুই তুই আমার অনেক কষ্ট দিয়া মারছস, আমি তোরে অনেক ভালোবাসতাম। আর তুই রাইতে রাইতে অন্য বেড়াগুলোকে যাইয়া ডান্স ক্লাবে পার্টি করতি। আমি তোরে ছাড়ুম না। দেখো অনেক, আমার না অনেক ভয় করতেছে। যা হয়েছে আমাকে প্লিজ মাফ করে দাও। তুমি এখান থেকে যাও, যাও যাও, প্লিজ প্লিজ। তোরে তোরে কর্ম মাপ, তোরে কর্ম ক্ষমা। তুই আমারে বিষ খাইতে বাধ্য করছস। আমি আমি তোর লেগে কি করি নাই, কি করি নাই। হ্যাঁ, কিন্তু আমি তোরে মারব না। আমি তোরে তিলে 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 কষ্ট দিয়া মারবো। এখন থেকে তুই যেই যেই জায়গায় যাবি আমি তোর সাথে সাথে থাকবো। কেউ আমারে দেখবো না, সবার চোখের সামনে দিয়া ঘুরবো। প্লিজ আমাকে মাফ করে দাও। এগুলো বলুন, আমার অনেক ভয় করতেছে। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাবো। সত্যি একটা সুযোগ দাও, আমাকে মাফ করে দাও। যা যা যা, তোর মাফ করে দিলাম, তোর একটা সুযোগ দিব। কিন্তু 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 আমার একটা কথা রাখতে হইব। হ্যাঁ, তুই আমার জীবনটা ফিরে দে, আমার আবার মানুষ বানা। আমি আবার মানুষ হইতে চাই, তোর লগে সংসার করবো। তোর লগে সংসার করার আউস তো আমার মিটে নাই রে। এগুলো তুমি কি বলো অনেক? মরার পরে তোমার বুদ্ধি হয় নাই। আমি একটা মরা মানুষকে কিভাবে জীবিত করে দিব? তুমি এইটা বাদে আমাকে যা খুশি করতে বলো, আমি ভালো হয়ে যাব। প্লিজ এইটা বাদে এনিথিং আমি কি করব বলো? কি কাম জানোস? হ্যাঁ, এই বাড়ির সব কাম তো আমি করতাম। আমি এই বাড়িতে তোরে বিয়া করছি দেখা তুই আয়া বুয়া মালি চাকর সব বিদায় করে দিত। সবার কাম তুই আমার একলা করাইতি না। তা তো আমার কোনো দুঃখ কষ্ট ছিল না, কিন্তু আমার লগে তুই যেই ব্যবহার করছ, এখন থেকে এইবারে সমস্ত কাম তুই করবি, কেউ করব না। আলু কাটা, পেঁয়াজ কাটা, ঘর মোছা, ঘর ধোয়া, বাথরুম ধোয়া, গাছে পানি দেওয়া সব করবি। যদি না করস তুই রাজি? রাজি? যা 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 যা। বাবা, কি রে মা? বাবা এটা কি হয়ে গেল? মানে একটা মানুষ মরে গেল? কি করে সম্ভব বাবা? আমি 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 আমার মাথায় কিছু আসতেছে না। মা, তুই তো রান্নাঘরে অজ্ঞান হয়েছিলি, 16 ঘন্টা পর তোর জ্ঞান ফিরেছে। 16 ঘন্টা হয়ে গেছে? হ্যাঁ, 16 ঘন্টা হয়ে গেছে। তুই জানিস এই 16 ঘন্টায় কত কি হয়ে গেছে? কি? একটা মানুষ বিষ খেয়ে মারা গেছে, এটা তো স্বাভাবিক মৃত্যু না। আমি যে কত তাড়াহুড়া করে কবর দিয়েছি সেটা আমি তোকে বুঝাতে পারবো না। তুমি শিওর? তুমি মানে অনেককে কবর দিয়েছো? তুমি দাঁড়িয়েছিলে অনেককে কবর দেওয়ার সময়? হ্যাঁ মা, আমি নিজে দাঁড়িয়ে থেকে কবর দিয়েছি, কিন্তু একটু ঝামেলা হয়েছে। কি? মা, এটা তো স্বাভাবিক মৃত্যু না, বিষ খেয়ে মারা গেছে। কেন বিষ খেলো এটা নিয়ে অফিসে কানা ঘষা চলছে। একটা সাধারণ ডায়রিও হয়েছে মনে হচ্ছে। এখন কি হবে বাবা? মা, আমিও তো এখন বুঝতে পারছি না কি করা উচিত। মা, খবরদার
তুই কিন্তু মোবাইল ব্যবহার করবি না, হ্যাঁ? আর ঘরে বাইরে যাবি না। আর কোন সাংবাদিক যদি ফোন করে কারোর সাথে কোনো কথা বলবি না, মোবাইল বন্ধ রাখবি। মা চল তো, রুমে চল, আয় চল। কি হয়েছে? চিৎকার করছিস কেন? কি হয়েছে? তুমি কি দেখো না বাবা, তুমি কি অন্ধ? আরে কি দেখবো আমি? দেখে না, কেউ দেখবো না। এই তো অনেক দাঁড়ায় আছে। এই কোথায় অনেক? আমি তো তুমি এই জল মা 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 রেস্ট নিলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আয় 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 আমার সাথে, আয় মা, আয় আমার সাথে, আয়। আরেকটা একটু আয় আয় তো চল। আর কেউ নেই এখানে, কেউ নেই, আয়। আচ্ছা ম্যাডাম, আপনার হাজবেন্ডের মৃত্যুর জন্য আপনি কি কাউকে সন্দেহ করছেন? না, আসলে কাউকেই তো সন্দেহ করতেছি না। সন্দেহ করি। কাকে? তুই আমার মারছস। আমাকে সন্দেহ করি, আমি আমাকে দায়ী করি। আপনাকে? তার মানে আপনি বলতে যাচ্ছেন আপনার হাজবেন্ডের মৃত্যুর জন্য আপনি দায়ী? আচ্ছা, আপনি আপনার হাজবেন্ডকে কিভাবে মেরেছেন? বিষ খাইয়ে? তাহলে? স্যার, আমি আমার হাজবেন্ডকে অনেক মানসিক প্রেসার দিতাম। মানসিক অত্যাচারের কারণে ও বিষ খেয়ে মরে গেছে। শুনুন, তাহলে আদালতে আপনি স্বীকারোক্তি দিবেন আপনার হাজবেন্ডের মৃত্যুর জন্য আপনি দায়ী। কি ব্যাপার? আপনি বারবার এদিকে কি দেখছেন? আপনারা কিছু দেখেন না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই গাছপালা, ওয়াল, পেইন্টিং, এগুলাই। স্যার, আমার স্বামীকে আপনারা দেখতে পাচ্ছেন? এই যে সাদা কাপড় পরে, কি অদ্ভুত। এই যে আমার স্বামী দাঁড়িয়ে। না না না, কাউকে তো দেখতে পাচ্ছি না। মনে হয় তার স্বামীরে সে খুব ভালোবাসত, এই জন্য এখনো ভুলতে পারে না। ও মাই গড। ম্যাডাম, আপনার যত দ্রুত সম্ভব মানসিক ডাক্তার দেখানো উচিত। আপনার হাজব্যান্ড খুবই লাকি ছিল, তা না হলে আপনার হাজব্যান্ড মারা যাওয়ার পরও আপনি তাকে এতটা মিস করতেন না। আরে আমরা আরও ভেবেছিলাম আপনার হাজব্যান্ডের মৃত্যুর জন্য আপনিই দায়ী। আপনি কত বড় বিপদ করতে যাচ্ছিলেন, বুঝতে পারছেন? আমার কারণে মরছে স্যার, বিশ্বাস করেন, আমার কারণে মরছে। সত্যি আমি মারছি, আমি দায়ী, আমি যে সব বলবো। মনে হয় মানসিক রোগী হয়ে গেছে। আচ্ছা, আমরা যা বুঝার বুঝে গেছি। শুনুন, আপনি আমাদের অনুমতি ছাড়া এই বাসার বাইরে কোথাও যাবেন না এবং কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, আমরা আসি। আপনারা কি কিছুই দেখতেছেন না? না। ওনাকে দেখতেছেন না? উনি তো সাদা পরা কালোর মধ্যে। অনেক প্লিজ স্যার, এই যে অনেক প্লিজ, অনেক প্লিজ। বাঁচিতে বোঝো নাই আমার কি ব্যথা, শোনো নাই কখনো আমারই কথা। এখন মরিয়া ভূত সাজিয়া তোমার ঘরে থাকবো বাঁচিয়া। তুমি হবে ভূতের বউ, তুমি হবে ভূতের বউ, হবে ভূতের বউ, হবে ভূতের বউ। তুমি হবে ভূতের বউ, তুমি হবে ভূতের বউ, হবে ভূতের বউ, হবে ভূতের বউ। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, আমি লিটারেলি পাগল হয়ে যাব। মাই গড, আমাকে কত কাজ করতে হয়। দোস্ত, একটু শান্ত হ। আমার জ্বর চলে আসছে। বুঝতে পারছি তুই আসলে মেন্টালি ডিস্টার্ব, ডিপ্রেশনের কারণে এইসব ভুলভাল কথা বলছিস। বেসিক্যালি লোকটা তো তোর যন্ত্রণায় বিষ খেয়ে মারা গেছে, এই জন্য তুই বিভিন্ন জিনিস মানে বিভিন্ন চিন্তাভাবনাই শুধু বারবার ওনাকেই দেখছিস। এটা তোর ভুল ধারণা, এরকম ভূত টুত বলতে কিছু নাই দোস্ত, বিশ্বাস কর। আছে? আরে ভূত বলতে কিছু আছে নাকি? তাও আবার ঢাকা শহরে ভূত? আরে আমি সারা জীবন অপেক্ষা করেছি একবার হলেও ভূতের দেখা পাওয়ার জন্য, আর তোর তো মেঘ না চাইতেই বৃষ্টি। ভূত দেখেছে
দুলাভাই যে ভূত হয়ে আসে, তোর জন্য কি শপিং টপিং কিছু করে নিয়ে আসে নাকি? আচ্ছা দুলাভাইকে বল না আমাদের জন্য আইফোন প্রো ম্যাক্স, তারপর এক্সপেন্সিভ কিছু জিনিস গিফট নিয়ে আসতে। দেখ তুই বলেছিস দুলাভাই ভূত হয়ে আসে, তো ভূত হয়ে যদি দোকানে টুক করে ঢুকে পড়ে, টুক করে জিনিসপত্র নিয়ে আসে, কেউ কিন্তু বলতে পারবে না কে নিয়েছে, তাই না? মজা নিস না আমার সাথে, সত্যি সত্যি ও আসে, আমাকে অনেক ভয় দেখায়, আমাকে মারে। আচ্ছা এই যে আমার গালের দাগ, এগুলো কোত্থেকে আসছে, কোত্থেকে আসছে? আচ্ছা দোস্ত, একটা কথা বলি, কিছু মনে করিস না। হ্যাঁ, তুই তো আসলে আতঙ্কে থাকিস। আমার মনে হয় ভয়ে আতঙ্কে তুই নিজেই নিজের গালে থাপ্পড় মেরেছিস। এটা সেই থাপ্পড়েরই দাগ, অন্য কিছু না। দোস্ত চল ব্যাগ প্যাক কর, আমরা সবাই মিলে কক্সবাজারে একটা ট্যুর দিয়ে আসি, দেখবি একদম তুই মেন্টালি রিল্যাক্স হয়ে গেছিস। চল চল। না রে, পুলিশ অলরেডি বলে গিয়েছে তাদেরকে না জানি আমি যাতে বাড়ির বাইরে না বের হইলে থানা পুলিশ। কারণ অনেক মরার আগে ওর অফিসের কলিগদেরকে বলে গিয়েছে যে আমার সাথে ওর বৈবাহিক অবস্থা খুব একটা ভালো না। ও আমার যন্ত্রণায়, আমার মানসিক চাপে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আমি শেষ। দোস্ত, তোর বাসা পর্যন্ত পুলিশ আসছিল? হ্যাঁ। তুই কি মেন্টালি এতটাই সিক হয়ে গেছিস যে ব্যাপারটা আমাদেরকে আগে থেকে জানানোর প্রয়োজন মনে করিস নাই? তুই তো নিজে বিপদে পড়ছিস, আমরাও তো বিপদে পড়ে গেলাম, আমরা তো এখন রিস্কে পড়ে গেলাম। দোস্ত, আমাদের তো পুলিশ ধরতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এসেছো, খুব ভালো হয়েছে। ওকে একটু বোঝাও না, পৃথিবীতে যে ভূত বলে কিছু নেই, সব হচ্ছে ওর মনের ভুল। আমি ওকে কত বোঝাচ্ছি কিন্তু বুঝতেই চাচ্ছে না। এদিকে আবার পুলিশ ঝামেলা করছে। ওর ভিসাটা কমপ্লিট হয়ে গেলেই বিদেশ যাওয়ার পর আমি পুলিশের সাথে কথা বলবো। আর এখন ও যে পাগলামিটা করছে এটা তো আমি নিতেই পারছি না। কিভাবে যে এর সমাধান হবে সেটাও বুঝতে পারছি না। আঙ্কেল আমরা বুঝাচ্ছি, এখনো না বুঝলে আমরা কি করব? আচ্ছা তোমাদের কি মনে হয় আমার হ্যালুসিনেশন হচ্ছে? না, এই যে দেখো আমার গালে দাগ, দেখো আমি কি মেরেছি নিজেকে? ওরা বলতেছে আমি নাকি নিজে মারছি। মা, আমার কথা শুন। মানুষ যখন নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন অনেক কিছুই করে। আমার মনে হয় তুই নিজের অজান্তেই নিজের গালে। বাবা, তোমরা সবাই মিলে কি বলতে চাও? আমি পাগল? মানে তোমরা সবাই মিলে আমাকে পাগল বানাতে চাচ্ছ? বাবা আমি আর নিতে পারছি না, কিছু একটা করো, আমি পাগল হয়ে যাচ্ছি, সত্যি মার খাইতে আমি পাগল হয়ে যাবো না তো, প্লিজ কিছু করো। আচ্ছা ঠিক আছে, তুই এবার শান্ত হ। আমার এক পরিচিত তান্ত্রিক আছে যে কিনা মানুষের ভূতে ধরা, জিনে ধরা ছাড়িয়ে দেয়। ওর কাছে তোকে দেখানোর ব্যবস্থা করছি। অতিদারা কৌয়াকে সারা সারা পৈক্যা গে দই আমার মতো তান্ত্রিক বাবা পাইবি আর কই না। মা জননী, তুমি কোনো চিন্তা করো না, আমি এখন এমন ব্যবস্থা করবো, এখন তো দূরের কথা, তুমি মইরা যাওয়ানোর পরও জামাই বাবাজি তোমার সামনে আসার সাহস পাইব না। এক্সকিউজ মি বাবাজি, আসলে কি ভূত বলতে পৃথিবীতে কিছু আছে? খামোশ! বেয়াদব! সামা কাসালামা খুদু ইয়া তালামা খুদু! এরা তো আশেপাশে আছে, এই সমস্ত কথা বললে ওরা মাইন্ড করে। কেউ মাইন্ড করেন না, আমার ভীষণ ভয় লাগতেছে বাবা, আমার ভীষণ ভয় লাগতেছে। এক্সকিউজ মি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি আর জীবনে আপনাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবো না। আমার অনেক ভয় লাগতেছে। বাবা, আপনার টাকা পয়সা যত লাগে সব আমি দেবো। হ্যাঁ প্লিজ আমার মেয়েটাকে একটু সুস্থ করে দিন প্লিজ, কারণ এই মেয়ে ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই। প্লিজ প্লিজ দয়া করে এই ভূত থেকে উদ্ধার করেন প্লিজ। সবাই হাতের মুষ্টি খুলেন, শুধু হইয়া বসেন। আমি এখন মন্ত্র পাঠ করবো। এই মন্ত্র পাঠ করার সময় অনেক কিছু ঘইটা যাইতে পারে। এই ঘরের মধ্যে চারপাশে দূরে বাতাস বইতে পারে, ভয়ানক শব্দ হইতে পারে, কিন্তু আপনারা কেউ ধ্যান ভাঙবেন না, শব্দ করবেন না। যদি কারো উপস্থিতি টের পান, ভয় পাওয়ার কিছু নাই। আমি আপনাদের যা শিখাইয়া দেবো আপনারা ঠিক তাই করবেন। এইটার ব্যতীত অতিরিক্ত কোনো কিছু করলে যা করবো তখন আমার কোনো কিছু করার থাকবো না, সাথে সাথে আপনারা শেষ। বিষয়টা ভয়ের, কিন্তু তোমরা সবাই আমার উপরে ভরসা রাখো। মা জননী, এইবার তুমি খেলাটা দেখতে পারবা।
মৃত জামাই বাবাজি স্বেচ্ছায় এই বোতলের মধ্যে ঢুইকা নাচানাচি করবো আর ছলে বলে কলে কৌশলে তোমার কাছে মাপ চাইবো। তুমি কিন্তু ভুলেও তারে মাপ করবা না। আর যদি তুমি মাপ করো তাহলে সেই বোতল থেকে বের হইয়া আরো ভয়ানক হইব, আরো ভয়ানক। 138টা খবিসের মজক দিয়া তোর আমি বস করলাম। আই জামাই বাবাজি আয় রিকা দা থামা কাতালামা খোদু কি হলো? আপনি ঠিক আছেন? বাবা বাবাজি বাবা 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 আপনি ঠিক আছেন? বাবা বাবা তো বোবো হয়ে গেল। বাবা এই আমি জানো বাবা বাবা আরে বাবা তো হাওয়া গেছে। বাবা এই বাবা আরে চোখ খুলেন বাবা। আরে কি বলো আমি আমার চোখের সামনে আজাই উকি চুকি দিয়ে গেছে। এই মিয়া কারে বস করতেন স্যার? আরে আমি তো দূরের কথা এই পৃথিবীর কোনো তান্ত্রিকেরা বসে আনতে পারবো না। আমি মরতে পারবো না। আপনি সবাই যান, এক্ষুনি যান, যান এখান থেকে দূরে যান। অনেক ভয়ানক কিছু হয়ে যাবো। যান চল 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 চল। তান্ত্রিক লই আইছস না? তান্ত্রিকরে যেই থাপ্পড় মারছি পৃথিবীতে এমন কোনো তান্ত্রিক নাই যে আমার বশ করতে পারে। আমি তো যেতে চাই নাই, ওই যে ওরা বাবা সহ ওরা আমাকে জোর করে নিয়ে গেছে। এক থাপ্পড় মারবো আবার মিথ্যা কথা কস? হ্যাঁ এই তোর কইছি না আমি সব কিছু দেখি, সব কিছু শুনি, আমি তো অদৃশ্য রে। বাইসা থাকতে তুই আমারে কষ্ট দিছস, মরার পরও তান্ত্রিক ডাইকে আমারে কষ্ট দিতে চাস? হ্যাঁ কানে ধর, কান ধর, কান ধর, কান ধর। হ্যাঁ এবার এক পা উড়া উড়া উড়া। এবার খাড়ায় থাক। হ্যাঁ আমার অনেক কষ্ট হচ্ছে। কষ্ট হইতাছে? হ্যাঁ কষ্ট তো আমার হইতো মামা, কষ্ট আমার হইতো যখন তুই অন্য পুরুষের লগে পার্টি করতি, বারে যাইয়া মদ খাইতি, মাতলামি করতি, এরপরে বাড়িতে আইসা আমার লগে চাকর বাকরের মতো ব্যবহার করতি। কি বুঝলা গেছস? হ্যাঁ ওই তোর মাতাল বন্ধু বান্ধবের পক্ষ নীতি। হ্যাঁ সরি, আমি আসলে আমার সকল কাজের জন্য অনুতপ্ত। আই এম রিয়েলি সরি, প্লিজ আমাকে আর শাস্তি দিও না। ওই যে পোলাটার লগে মদ খাইয়া বারে পইরা থাকতি, মাতলামি করতি, ওর লগে তোর সম্পর্ক ডাকি অবৈধ সম্পর্ক না। হে সত্যি কথা কা, সত্যি কথা কা। ওর সাথে আর কি সম্পর্ক? হি ইজ আ ফ্রেন্ড, জাস্ট আ ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড মানে বন্ধু? এই বিবাহিত নারীর আবার পুরুষ বন্ধু কি? আমি স্বামী, তোরে বিয়া কইরা তোর বন্ধু হইতে পারলাম না, আরেক পর পুরুষ হইয়া তোর বন্ধু হইয়া গেল, এইটা আমার বিশ্বাস করতে গজ। সত্যি কথা ক, সম্পর্ক আছে না, ইষ্টু মিষ্টু আছে না, হ্যাঁ লুলটু লুলটু আছে না, হ্যাঁ লারে লাপ্পা আছে না? ক ক ক। মানে তুমি না আগেও যেমন ছিলা, মরার পরও এমন আছো। আমার মনে হয় তুমি আবার ভূত হলে আবার এমন থাকবা। বলতেছি তোর সাথে আমার ওরকম কিচ্ছু না, বিশ্বাস করো। হি ইজ জাস্ট আ ফ্রেন্ড, গুড ফ্রেন্ড। বিশ্বাস করছি কারণ তুই করবি না, কারণ তুই জানস তোর পিছনে আমি লাইগা রইছি, এই কারণ তোর মনে চাইলো সাহসে কুলাইব না। কিন্তু ওই যে ওই পোলা তো আর আমার দেখে না, ওই পোলা সুযোগ পাইলে ঠিকই তোর লগে ইষ্টকুলু করতে চাইবো। যা, তোমার মাথার মধ্যে না নোংরামি ভরা। আমার দোস্ত এরকম না, এরকম না। আরে যেই পুরুষ জানে যে বিবাহিত নারী এবং তার স্বামী আছে, তারপরও ওই নারীর সাথে সম্পর্ক রক্ষা করে, বন্ধুত্ব স্থাপন করে, যোগাযোগ করে, তার মানে হইল ওর চরিত্র খারাপ। ও চায় স্বামীর অবর্তমানে স্বামীর অধিকার খাটাইতে। কিন্তু তোর মতো কিছু নির্বোধ মহিলা বুঝে না, যখন বুঝে ততক্ষণে স্বামী সংসার সব শেষ, আর বন্ধু তো তার আশা পূরণ করে চাহিদা মিটাইয়া সেও পালায়। আচ্ছা তুই তো এক মদ খোর আরেক মদ খোরের সার্টিফিকেট দিতেছ, খুব ভালো খুব ভালো। আচ্ছা তোর বন্ধু ভালো না খারাপ পরীক্ষা হইব, কিন্তু পরীক্ষায় যদি তোর ওই বন্ধু ফেল করে তাইলে ওরে এমন শাস্তি দিতে হইব। আচ্ছা দূর, যা করবো পরে করবো না, কিন্তু পরীক্ষার জন্য আমি কি করবো?
তোরে যেটা করতে ওইটা আমি তোর কয়ে দিতাছি, শোন তাইলে। আচ্ছা, তুই যে আমাকে ডাকলি, তোর এই ভূতটা টের পাবে না? হয়েছে কি, ওই আসলে অনেককে তো আমি অনেক যন্ত্রণা দিতাম, অনেক নির্যাতন করছি, তো আমার কারণেই তো বেচারা মরে গেছে। তো আমি ভাবছিলাম কি যে ও বোধহয় ভূত হয়ে আমাকে মারতেছে, মানে মনের ভুল, হ্যালুসিনেশন, এই জন্য। কিন্তু আমি না বুঝতেছি না, ও যে আমার নির্যাতনে বিষটা খাইলো, বিষটা খাওয়া কি ঠিক হলো? আরে ঠিক হলো মানে? অবশ্যই ঠিক হলো। আমি তো বলি তোর ওকে মারা উচিত ছিল, কিন্তু নিজে নিজেই মরে গেছে। ও যদি নিজে নিজে বিদায় না হতো না, কি যে হতো। কি 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 হতো? আমি নিজে ওরে বিষ খাওয়া মেরে ফেলতাম। আমার তো ইচ্ছা ছিল ওকে মেরে ফেলবো। আমাদের পথের কাটা হয়েছিল, ভালো হয়েছে নিজে নিজে বিদায় হয়েছে। এখন আমার আর তোর মাঝে কেউ নাই। তোর আর আমার মাঝে কেউ নেই মানে? আরে আমি আর তুই, এতদিন তো ও মাঝখানে ছিল বিধায় আমার আর তোর মাঝে কিচ্ছু হয় নাই। এখন রাস্তা একদম ক্লিয়ার, আমার আর তোর খেলা শুরু। এমনিও আজকে রাতটা স্পেশাল, আমরা দুজনে এই রাতটাকে আরো স্পেশাল বানাবো। কি বলিস? তুই আমার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড? আরে শোন, সবাই জানবে আমরা জাস্ট ফ্রেন্ড, কিন্তু আমি আর তুই জানবো উই আর মোর দেন ফ্রেন্ডস, ফ্রেন্ডস উইথ বেনিফিটস। তোকে প্রথম দিন দেখার পর থেকেই তোর উপর আমার একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আজকে পূরণ করবো। কি বলিস? সমস্যা তো কি বলিস? আরে তুই আমার বললি কি? বললি কি? আরে বললি কি? শালা ফ্রেন্ডস উইথ বেনিফিটস, ফাজিল। মার্সি, এই যে অনেক কি কইছিলাম যে কোনো বিবাহিত স্ত্রীর স্বামী থাকার পরও যদি কোনো পুরুষ তার সময় দেয়, তার সাথে মিশতে চায়, বন্ধুত্ব করে, তার মতলব খারাপ। প্রমাণ পাইছ? আই এম সরি, আমি সত্যি বুঝতে পারি নাই যে ফালতুটার মনে এই ধরনের শয়তানি ছিল। তুমি অনেক কিছুই বুঝো নাই, আমারও তুমি কোনোদিন বুঝতে পারো নাই। শুনো না, অনেক পুলিশ তো আমাকে বাড়ি থেকে বের হতে না বলেছে। আমার সাথে আসলে এত ঘটনা ঘটে যাচ্ছে, আমি টেনশনে আমার মাথাটা আর ভালো লাগতেছে না, আমি পাগল হয়ে যাচ্ছি জানো। আমি একটা ছোট্ট শর্ট ড্রাইভে যাই, আই প্রমিস, ছোট্ট একটা শর্ট ড্রাইভ যাবো আর আসবো। মানে তুমি বাইরে যাওয়ার চিন্তা করতেছো? হ্যাঁ, এটা কি পরছো? কি পরেছি মানে? ড্রেস পরেছি, কেন সুন্দর লাগছে না? পোশাক পরছো তা তো দেখতেই পাইতাছি, কিন্তু ওড়নাটা কই? কাম অন অনেক, ওয়েস্টার্ন ড্রেসের সাথে কি ওড়না পরে আর এই ড্রেসের সাথে ওড়না পরলে ভালো লাগবে? এইটা তো ওয়েস্টার্ন কান্ট্রি না, এটা বাংলাদেশ। আচ্ছা, এই যে পোশাকটা পইরা তুমি বাইরে দিতেছো, কোনো একটা ছেলে যদি দেখা একটা মন্তব্য করে, তখনই তো ওই ছেলের উপর ঝাঁপা করবা, বলবা ইপটিজার, চরিত্র খারাপ, কি কইবা না? কি অফকোর্স বলবো, কি আশ্চর্য। একটা মেয়ে মানুষ তার পোশাক আশাক কি পরবে না পরবে তার নিজের পছন্দ মতো পরবে। একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক আমরা যা খুশি তাই করতে পারি। ও, এই হইল ড্রেসের স্বাধীনতা। খুব ভালো, খুব ভালো। এখন তোমাকে যদি এই অল্প ছোট ছোট ড্রেস পরা স্বাধীনতা হয়, এবং তোমরা যে এই ড্রেস পরে বাইরে যাইতেছো, একটা বাপ আর সন্তান তোমার সামনে রাস্তায় পড়লো, তখন যদি বাপটা বা সন্তানটা বিব্রত হয়, একটু জ্ঞান কি তোমাকে মতো নারীর আল্লাহ দেয় নাই? আচ্ছা, তোমাদের এই ছোট ছোট পোশাক পরে যদি নারীর পোশাকের স্বাধীনতা হয়, কেউ যদি মনে করে আমি আর পোশাকই পরবো না, পোশাক পরতে আমার ভালো লাগে না, এটা আমার স্বাধীনতা, তাইলে পরিস্থিতিটা কেমন হইব একবার চিন্তা করে দেখছ? শোনো, একটা নারী সবচেয়ে সুন্দরী হইল শালীন পোশাকে,
আমি আর কাউটা জানি না। তুমি আমার বউ, বাচ্চা থাকতে তো কথা শুনাইতে পারি নাই, এখন থেকে তুমি সবসময় শালীন পোশাক পরবা, নামাজ রোজা করবা, এইসব পোশাক বাদ, বুঝতে পারছো? আমি কি আমার এই জীবনে আর কোনোদিনও ওয়েস্টার্ন ড্রেস পরবো না? তার মানে নামাজ রোজা সব নামাজ রোজা নিজেকে কভার করে এই যে এই ফুলমুল দিয়া না, কাপড় দিয়া কভার করতে হইব। আমার দেখো হে আল্লাহ, মাবুদ আপনি আমাকে ক্ষমা করে দেন মাবুদ, আমি আর কোনোদিন খারাপ কাজ করব না আল্লাহ। আমি অনেক অশান্তির মধ্যে আছি আল্লাহ, আমি সত্যি ভালো হয়ে যাব। আপনি আল্লাহ আমাকে এই পরিস্থিতির থেকে উদ্ধার করেন, আমি আর কোনোদিন খারাপ কাজ করব না আল্লাহ। আমি সবসময় আপনার পথে থাকবো, সবসময় পর্দা নিয়ে চলবো আল্লাহ। অনেকের ভূত থেকে আমাকে উদ্ধার করেন, আমার আর অশান্তি ভালো লাগতেছে না আল্লাহ। আল্লাহুম্মা আমিন। বাহ, বাইসা থাকতে দেখতে পারলাম না, আফসোস। তোমার অনেক সুন্দর লাগতাছে। থ্যাংক ইউ। সুন্দর, সুন্দরের মর্যাদা তো তোমরা বুঝো না। গরিব দুঃখী অসহায় মানুষে তো তোমরা মানুষই মনে করো না। আচ্ছা, তোমার লোক যে দুইটা মাইয়া, ওই যে তোমার বান্ধবী আর কি, ওরা দুইটাই যে একদিন আমাকে গেটের দারোয়ানটারে থাপ্পড় মারছিল, তোমার কি মনে আছে? মনে নাই, কবে? এই সমাজের গরিব দুঃখী মানুষগুলির তো তোমরা মানুষই মনে করো না। হ্যাঁ, মনে করো কুকুর বিড়াল। ওই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তরকারিওয়ালা, দারোয়ান, ড্রাইভার, বুয়া, এগুলো থাপ্পড় দেওয়া মনে করো যে নিয়ম, তাই না? আচ্ছা, তোমার বান্ধবী দুইটা সমস্যা কি? ওরা এখন আর তোমার কাছে আসে না কেন? হ্যাঁ, ভয় আসে না। ভয় না, মূলত তুমি এখন আর অগ পিছনে মালটু খরচ করো না, তো টাকা খরচ করো না, এই কারণে আসে না। বুঝতে পারছো? তুমি অগ দুইটারে ডাকবা। যা, ওরা মোটো এরকম না। তোমার কি মনে হয় আমাকে টাকার জন্য ভালোবাসে? ওদের কাছে টাকা না, আমি বল। সেইটা প্রমাণের জন্যই তো ওকে ডাকবা। ডাইকে প্রথম অগ পিছনে যে তুমি টাকাটা খরচ করছো না, সেইটা ফেরত চাইবা, তখনই তো প্রমাণ হয়ে যাইব তোমারে তারা কতখানি ভালোবাসে। আর তাছাড়া ওই যে আমাকে দারোয়ান রে যারা একটা থাপ্পড় মারছিল, দারোয়ানের সামনে অগ দুইটার হাজির করাইবা। আমাকে গেটের দারোয়ান ওর গালে যেমন থাপ্পড় মারছিল, ঠিক সেমনি তোমার দুই বান্ধবীর গালে টাস টাস করে থাপ্পড় মারবো। হ্যাঁ, অথবা দারোয়ানের যেটা মন চায় সেই ব্যবহারটাই ওদের সাথে করবো। তোমারে বুঝাইতে পারছি? শারমিন, তুই কি আমাদের সাথে ফান করতেছিস? মানে আমি তোর কথা না আগামাথা কিছুই বুঝতে পারছি না। তুই এতদিন আমাদের সাথে পার্টি করেছিস, এনজয় করেছিস, সেই জন্য তুই টাকা খরচ করেছিস। এখন সেই টাকা যদি আমরা ফেরত না দেই, তাহলে তুই আমার হাজবেন্ডকে বিদেশে ফোন করে সব বলে দিবি। হোয়াট ইজ দিস ইয়ার? আমার বাবা মাকে ফোন করে বলে দিবি আমি পার্টি করি? এটা কোনো কথা? দোস্ত, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। পুরাটা আমার, অন্য কিছু লাগবে না। শুধু আমি পার্টি বাবদ তোদের পিছনে যে টাকাটা উড়াইছি, তোরা দুজন আমাকে ওই টাকাটা ফেরত দিয়ে দিলেই হবে, বাস। নয়তো ও খুব রাগ করবে। তো আমরা কি করবো? সরি দোস্ত, তুই মেন্টালি আসলেই পুরাই ডিসঅর্ডার হয়ে গেছিস। মানে তুই সারাক্ষণ একটা হ্যালুসিনেশনের মধ্যে থাকিস আর বিভিন্ন রকম গল্প কাহিনী বানাতে থাকিস। এটা তো ঠিক না দোস্ত। দেখ, তোর এই মেন্টালি ডিজাস্টারের কারণে কিন্তু আমরাও তোর সাথে মিশি না, তোর সাথে দেখা করি না। আজকে নেহায়েত তুই খুব রিকোয়েস্ট করলি, ভাবলাম তুই বোধহয় সুস্থ হয়ে গেছিস, আবার পার্টিতে জয়েন করবি। দ্যাটস ওয়াই উই আর হিয়ার। বাট তুই তো দেখি এখনো পাগলামিটা ধরেই রেখেছিস। আর আই এম সরি টু সে, তোর
যে অবস্থা, তুই তো আর মনে হয় আমাদের সাথে আগের মতো মিশতেও পারবি না। আর তোর তো টাকা পয়সাও নেই। আই এম সরি দোস্ত, আমরা উঠি। হ্যাঁ, আজকেই বোধহয় তোর সাথে আমাদের শেষ দেখা। না না, তোরা যেতে পারবি না। দাঁড়া দাঁড়া দাঁড়া। খালেদ, খালেদ, খালেদ মানে দারোয়ানকে ডাকছিস কেন? মানে আমাদের মাঝখানে কথা হচ্ছে, এখানে দারোয়ান থাকবে কেন? কি আশ্চর্য। আসলে হীরা, আশা, হয়েছে কি, ওই যে খালেদকে তোরা মাঝে মধ্যে থাপড়াইতি না? হ্যাঁ, তো ওকে থাপড়াইছি, ওকে তো জুতানোর দরকার ছিল। ও ঠিক মতো গেট খুলতো না টাইমলি। হ্যাঁ, থাপ্পড় মারার কাজ করলে থাপ্পড় মারবো না তো কি করবো ওকে? আসলে বিষয়টা হয়েছে কি, উনি চায় খালেদ এখন তোদের দুজনকে থাপড়াবে। হোয়াট? মানে ফাইজলামের একটা সীমা আছে, তুই কিন্তু মানে লিমিট ক্রস করতেছিস রোজ। দারোয়ান আমাদেরকে থাপ্পড় মারবে না মানে কি? কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ বোঝার চেষ্টা কর। থাপ্পড়ি তো, প্লিজ খা। তোর কি মাথা ঠিক আছে? এখন ওর থাপ্পড় খেতে হবে আমাদের? এই দাঁড়িয়ে আছিস কেন? চল। 1 মিনিট খালেদ, আসতে মানে একটা বাড়ি দিব মাথার মধ্যে। ওর কাছ থেকে থাপ্পড় খা। আমি যদি না বাঁচি আমি কাউকে বাঁচতে দিব না। থাপ্পড় খা। ওয়েট ওয়েট ওয়েট, ওর থাপ্পড় না খেলে তুই এটাকে মাথায় বাড়ি দিবি? হ্যাঁ, একদম মাথার মগজ বরাবর বাড়ি দিব। আমি যদি বেঁচে না থাকি আমি কাউকে বেঁচে থাকতে দিব না। থাপ্পড় খা খালেদ, থাপ্পড় দাও। দোস্ত, থাপ্পড় খাইতেই হবে। ওরে বল একটু আস্তে দিতে। খালেদ, একটু আস্তে থাপ্পড় দিও। খালেদ ভাই না ভালো, একটু আস্তে থাপ্পড় দিও। আপা, আমি এখন থাপ্পড় মারুম না আপা। ওয়াও নাইস, কত লক্ষ্মী ভদ্র একটা ছেলে। থ্যাংক ইউ ভাই, সো সুইট। আপা, তবে একটা রিকোয়েস্ট, আমি এখন নাচ দেখবো। আমি ছোটবেলাতে নাচ দেখি নাই, আমি এখন একটু নাচ দেখবো আপা। এটা আমার রিকোয়েস্ট আপা, আমার রিকোয়েস্ট। তো বড় সাহস, তুই আমাদের নাচ দেখতে চাস? ছোট লোকের বাচ্চাকে একটা বাড়ি মার। বাড়ি মারতে পারবো না। থাপ্পড় মার। শোনেন আপা, আপনারা যে পার্টিতে যে এটা খেয়ে নাচেন না, ঠিক ওইভাবে নাচবেন। বড় লোক বেটাকে সামনে যেমনি নাচেন আমিও দেখবো। আপনার নিজের বড় লোক ফিল করাবো, ঠিক আছে? যা মারছেন আমরা তোমরা সব ভুলে যাবো। নাচেন আপা, নাচেন, ঠিক আছে? নাচেন আপা। সারা যদি না নাচে তাহলে কিন্তু আমি ভুল দুলা বাইরে সব পেয়ে দেবো, ঠিক আছে? প্লিজ প্লিজ নাচ। থাপ্পড় খাওয়ার থেকে নাচা বেটার। খালেদ, আশা অনেক ভালো নাচে। আশা নাচটা খারাপ আপা, আপা আপা আমার খারাপ, 1 মিনিট। নাচেন, এবার নাচেন, নাচেন, নাচেন। আমার নাচেন, নাচেন, নাচেন। আজকে নাচ দেখবো। ও আরে জোরে না, ও ইন্দ্রবি নাই এমনি এমনি। একটু পারছি তো। থ্যাংক ইউ। তোমার কারণে অনেক দেরিতে হলেও বুঝতে পেরেছি একটা মেয়ে মানুষের যখন বিয়ে হয়ে যায় তখন ওই মেয়ে মানুষের জীবনে তার স্বামীর থেকে আপন আর কেউ হয় না। আমি আসলে অনেক দেরিতে বুঝতে পেরেছি আমি তোমাকে কত অত্যাচার করেছি, তাই না? আই অ্যাম সরি, তুমি আমাকে মাফ করে দিও। আর তোমার কারণে বুঝতে পেরেছি আমি আসলে সবার কাছে প্রয়োজন ছিলাম, কখনো কারো প্রিয়জন হতে পারিনি। আর যার প্রিয়জন হয়েছি সে মানুষটাকে আমি কত অত্যাচার করেছি। তুমি আমাকে চোখে আঙুল দিয়ে আসলে দেখিয়ে দিয়েছো যে জীবনটা আমি লিড করছি ওইটা আসলে জীবন না, ভুল পথে ছিলাম। তুমি আমাকে শুধরে দিয়েছো, থ্যাংক ইউ। আবারও ভুলের পথের থেকে তুমি আমাকে সঠিক পথে নিয়ে এসেছো। কিন্তু জানো তুমি যে একটা ভুলও করে ফেলেছো। তুমি আমাকে ভালো করেছো ঠিকই, কিন্তু এই ভালো অবস্থায় না এখন আর আমার বাঁচতে ইচ্ছে করছে না। আমি খুব দ্রুত মরে যাব, খুব দ্রুত। তোমাকে
শাড়িতে সুন্দর লাগছে। দুনিয়াটা কেমন না? এই তুমি আমাকে শাড়িটা একদিন এনে দিয়ে বলেছিলে, শারমিন তোমার জন্য পছন্দ করে একটা শাড়ি নিয়ে এসেছি, আমাকে একটু পরে দেখাবে। হায় আল্লাহ, সেদিন আমি তোমার সাথে কি খারাপ ব্যবহারটা করেছি। অথচ আজকে যেদিন আমি দুনিয়া ছেড়ে দিব ডিসিশন নিয়েছি, সেদিন এই শাড়িটা পরে তোমার সাথে দেখা করতে এলাম। তাই ভাবলাম পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে শাড়ি পরে তোমার সাথে একবার দেখা করে যাই শেষবারের মতো। মানে? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার অনেক ভুল হয়ে গেছে, তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে আমি জানি। এখন তোমার সাথে দেখা করার জন্য মৃত্যু ছাড়া তো আমার কোনো পথ নেই। আমি ডিসিশন নিয়েছি আমি মরে যাব, তারপর তোমার সাথে ওই দুনিয়ায় আমার দেখা হবে। তখন তোমার পা ধরে বসে থাকবো, বলবো অনেক প্লিজ আমাকে মাফ করে দাও। আমি শিওর তুমি মাফ করে দিবা না? এবার মনে হয় আমার দায়িত্ব শেষ হলো। আমি আসলে এই দিনটার অপেক্ষায় ছিলাম, যে দিনটায় তুমি একজন শুদ্ধ পরিপূর্ণ মানুষ হবে। জানো, স্বামী হিসাবে আমার তোমার কাছে এইটুকুই চাহিদা ছিল, একটি সুন্দর স্বাভাবিক সুস্থ মানুষ। আমার বিশ্বাস তোমাকে কেউ আর কোনোদিন বিপথে নিতে পারবে না। ভালো থেকো আর জীবিত জীবন উপভোগ করো, আমাকে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ? বাই বাই, সি ইউ সুন, ভেরি সুন। বাবা, একটা মানুষ থাকা অবস্থায় আমরা তার মূল্য দেই না। আমি অনেকের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, অনেক অন্যায় করে ফেলছি। পাগলের মতো এসব কি বলছিস মা? শোন মা, তোর বিদেশে যাবার ভিসা রেডি হয়ে গেছে, আজ রাতেই ফ্লাইট। না বাবা, আমি কোথাও যাব না, আর পালাবো না, আর লুকাবো না। আমি আসলে সত্যি করে বলতে আর বাঁচতেই চাই না। মা, বুঝার চেষ্টা কর। তুই যদি অতীত নিয়ে পড়ে থাকিস তাহলে তোর ভবিষ্যৎ কি হবে বল? তুই সুস্থ হবি না। আমার সুস্থ হওয়া লাগবে না। কি করব আমি না একটা স্ত্রী হয়ে তার দায়িত্ব পালন করতে পেরেছি, না আমি একটা সন্তান হয়ে তার সন্তানের দায়িত্ব পালন করতে পেরেছি, না আমি একটা মানুষ হয়ে দেশের সমাজের কোনো কাজে আসতে পেরেছি। আমার কাছে এরকম বিনোদনের জগৎটাই তো মনে হতো এটাই তো আমার জীবন। কিন্তু বাবা, এটা কি জীবন? এটা তো জীবন না, এটা আসল জীবন হতে পারে না বাবা। অনেকের সাথে অনেক খারাপ করেছি, ও বিষ খায় নাই বাবা, আমি দায়ী এত কিছুর জন্য। মা প্লিজ মাথাটা ঠান্ডা কর। মা, অ্যাটলিস্ট তোকে তো সুস্থ থাকতে হবে, আর তুই চাইলেও তো অনেক ফিরে আসবে না। কিন্তু আমি চাইলে তো অনেকের কাছে ফিরে যেতে পারবো, তাই না বাবা? আর অনেকের কাছে ফিরে যেতে হলে আমাকে মরে যেতে হবে। মৃত্যু ছাড়া তোকে আর আমি দেখতে পারবো না, তাই ভেবেছি আমি মরে যাব, সেটা আজকেই। এরপর অনেকের সাথে দেখা করব, করে বলবো প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি যা বলবা আমি তাই শুনবো, তোমার বাইরে আমি কখনো যাব না। আমি ভালো হয়ে যাব, আমাকে তুমি ছেড়ে যেও না। শুনো বাবা, আমি ডিসিশন নিয়ে ফেলেছি, তুমি ভালো থাকো, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। আমি দেখতেছি না। Hey
বাবা 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 অনেক অনেক এসেছে। ওর না ভুল আসবে না, ও এসেছে দেখো। মা, তোর স্বামী তোর কাছে আসবে না তো কে আসবে বল? বাবা, এই কয়েকটা দিন অনেক কষ্ট করেছো তাই না? তুমি অনেককে দেখতে পাচ্ছো? হ্যাঁ, আমি তো অনেককে সবসময়ই দেখতে পেতাম, আজকে নতুন করে কি দেখবো? মানে 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 হচ্ছে অনেক মারা যায়নি। হ্যাঁ, তোর সাথে যা যা হয়েছে তা আমার আর অনেকের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। শোন মা, তোর বেপরোয়া জীবন হওয়া সত্ত্বেও এই অনেক তোকে পাগলের মতো ভালোবাসতো, আর তুই অনেকের উপরে নির্যাতন করতি, মানসিকভাবে নির্যাতন করতি, অত্যাচার করতি। এসব দেখার পর একদিন আমি অনেককে বলেছিলাম, বাবা আমি বুঝতে পারছি আমার মেয়েটা তোমার উপরে যে অত্যাচার করছে সেটা সকল ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। আমি ভেবেছিলাম তোমার সাথে বিয়ে হলে আমার মেয়েটা তার উশৃঙ্খল জীবন ছেড়ে সুন্দরভাবে সংসার করবে, কিন্তু সেটা তো হলো না, উল্টো তোমার জীবনটাকেই নষ্ট করে দিল। বাবা আমি বলি কি, তুমি আমার মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও। তুমি চিন্তা করো না বাবা, আমি একটা ভালো মেয়ে দেখে আবার তোমাকে বিয়ে দেব। বিয়েতে টাকা পয়সা যা খরচ লাগে সেটা আমি করব, তুমি কোনো টেনশন করো না। বাবা, শারমিনকে যদি আমি ছেড়ে যেতামই তাহলে আর অনেক আগেই যেতাম, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমার পক্ষে সম্ভব না বাবা। একমাত্র মৃত্যুই পারে শারমিন থেকে আমাকে আলাদা করতে। বাবা আমি ওকে অনেক ভালোবাসি। বাবা আমরা কি পারি না সবাই মিলে আরেকবার চেষ্টা করতে, ওকে আলোর পথে, ভালোর পথে, একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে? বাবা আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে হয়তো সম্ভব। প্লিজ বাবা। আমার মেয়েটা আসলেই কপাল পোড়া, এরকম একটা সোনার টুকরো ছেলে সে বুঝতে পারলো না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, দেখো তুমি আমার মেয়েকে সুন্দরভাবে সুন্দর জীবনে ফিরিয়ে আনতে পারো কিনা। এরপর যা যা ঘটেছে সব ছিল আমার আর অনেকের পরিকল্পনা। এক মিনিট, কিন্তু পুলিশ যখন এসেছিল তখন ও তো পুলিশের সামনে এসেছিল। এরপর তান্ত্রিক, ও তো তান্ত্রিককেও মারলো। ওগুলা ওনারা তো কেউ অনেককে দেখলো না। বোকা মেয়ে, মা এগুলো সব আমার নিজের লোক ছিল। যা যা ঘটেছে সব আমার পরিকল্পনা অনুযায়ী হয়েছিল। এই যে পুলিশ কিন্তু অনেককে ঠিকই দেখতো, আর তান্ত্রিককে কেউ থাপ্পড় মারেনি, ও একা একাই পড়ে গেছে। আরেকটা জিনিস খেয়াল করেছিস, অনেক কিন্তু তোর বন্ধুদের সামনে আসতো না। কেন জানিস? কারণ অনেক যদি তোর বন্ধুদের সামনে আসতো তাহলে তো অনেক ধরাই পড়ে যেত, এই কারণে। মাই গড, তুমি আমি যা করেছি সব তোমার জন্যই করেছি। মানে আমি জানি কাজটা ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এরপরও যদি তুমি আমাকে কষ্ট দাও, সত্যি সত্যি মরে যাব। ভূত হয়েও তোমার সাথে কোনোদিন দেখা করতে আসবো না, কোনোদিন না। চুপ, দফল দাও। আসছে মরে যাওয়ার কথা বলতে। এখন থেকে যতদিন বেঁচে আছি তোমার সাথেই থাকবো, আর যদি ভূত হয়ে থাকতে হয় তবু আমি তোমার পিছু ছাড়বো না। আমাকে যদি আর ছেড়ে যাওয়ার কথা বলছো, বাঁচিতে বোঝো নাই আমার কি ব্যথা, শোনো নাই কখনো আমারই কথা। এখন মরিয়া ভূত সাজিয়া তোমার ঘরে থাকবো বাঁচিয়া, তুমি হবে ভূতের